আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে অনেকগুলা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেগুলো ভালোভাবে বুঝতে পারলে রসায়ন পড়াটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আজকে আমরা পদার্থের অবস্থা অধ্যায়ের যতগুলো টপিক নিয়ে বইতে আলোচনা করা হয়েছে সবগুলো টপিক এখানে লিখেছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে দেখো, আমরা পদার্থ নিয়ে আলোচনা করি। পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি। পদার্থের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, অনেকগুলা কণা থাকে। এই কণাগুলো একত্রিত হয়ে পদার্থ তৈরি করে। ঠিক আছে? তাহলে পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। আমরা পদার্থকে যদি ভেঙে ফেলি, ভেঙে যদি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো পদার্থের মধ্যে অসংখ্য কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে পদার্থটা তৈরি হয়েছে। ঠিক আছে? এই পদার্থের অবস্থা হচ্ছে তিন ধরনের। প্রথম অবস্থার নাম হচ্ছে কঠিন অবস্থা, এরপরের অবস্থার নাম হচ্ছে তরল অবস্থা, এরপরের অবস্থার নাম হচ্ছে বায়বীয় অবস্থা। এখন কঠিন অবস্থা কিরকম, বা কঠিন অবস্থায় এই যে পদার্থের কণাগুলো কিভাবে থাকে এবং এগুলোর বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কি, এরপরে তরল পদার্থের মধ্যে কণাগুলো কিরকম থাকে, আর বায়বীয় পদার্থের মধ্যে কণাগুলো কিরকম থাকে, চলো আমরা এখানে বিস্তারিত সবগুলো লেখা আছে, এগুলো নিয়ে আলোচনা করি। দেখো, কঠিন পদার্থের মধ্যে কণাগুলো অনেক অনেক কাছাকাছি অবস্থান করে। এই যে দেখো, অনেকগুলা কণা রয়েছে এখানে, এবং প্রত্যেকটা কণার দূরত্ব কিন্তু অনেক কম। ঠিক আছে? দেখো, প্রত্যেকটা কণার দূরত্ব কিন্তু অনেক কম, এবং এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে আছে। এরপরে তরল পদার্থের মধ্যে যে কণাগুলো আছে, এই কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চাইতে কিছুটা দূরত্ব বেশি, এখানে কিছুটা দূরত্বে অবস্থান করে। এরপরে বায়বীয় পদার্থের মধ্যে কণাগুলো অনেকটাই দূরে অবস্থান করে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের যে কণাগুলো রয়েছে, এই কণাগুলোর অবস্থান কিরকম এবং তাদের দূরত্ব কিরকম, সেগুলো এখানে আমি এঁকে দেওয়ার চেষ্টা করছি, এবং আশা করি তোমরা এগুলো দেখতে পাচ্ছ। এখন দেখো, আমরা এগুলো একটু পড়বো। তার আগে আমরা এই যে কণাগুলা দেওয়া আছে এখানে, অর্থাৎ পদার্থের মধ্যে যে কণাগুলো আছে এইগুলোর এই যে কণাগুলোর মাঝখানে একটা দূরত্ব আছে। দেখো, এই যে কণা, একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব আছে, এখানে একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব আছে। এই যে প্রত্যেকটা কণার মধ্যে যেই ডিস্টেন্সটা আছে, অর্থাৎ যেই দূরত্বটা আছে, এই দূরত্বর নাম হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। দেখো, এই যে আমি এখানে দুইটা কণা অঙ্কন করলাম, এবং এই দুইটা কণার মাঝখানের যে একটা দূরত্ব আছে, দেখো, অর্থাৎ এইখানে যে কণাগুলো, এখান থেকে আমি দুইটা কণা এখানে আঁকলাম তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, এখানে একটা কণা এবং এখানে একটা কণা আছে। এই দুইটা কণার মাঝখানে যে দূরত্বটা আছে, এই দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। আন্ত মানে হচ্ছে নিজ, অর্থাৎ পদার্থের যে কণাগুলো আছে, এই কণাগুলো তাদের নিজেদের মধ্যে, তাদের নিজেদের যে দূরত্ব, সেই দূরত্বটার নাম হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। পরীক্ষা আসতে পারে পদার্থের যে কণাগুলো আছে, কণাগুলোর কণাগুলো যেই দূরত্বটা আছে, যে ডিস্টেন্সটা আছে, এই দূরত্বের নাম কি, তাহলে তুমি লিখতে পারবা আন্তঃআণবিক দূরত্ব। এবং এই কণাগুলো একটা আরেকটাকে এক ধরনের বল দ্বারা আকর্ষণ করে। ঠিক আছে? যেমন এটা কঠিন পদার্থের মধ্যেও আকর্ষণ করে, তরল পদার্থের মধ্যেও আকর্ষণ করে, বায়বীয় পদার্থের মধ্যেও আকর্ষণ করে, যদিও আকর্ষণ গুলা কিছুটা কম, কোথাও কিছুটা বেশি থাকে। তাহলে এই যে কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বল এর নাম হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা মানে হচ্ছে পদার্থের নিজেদের যে কণাগুলো আছে, নিজের যে কণাগুলো আছে, এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলের নাম হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আশা করি আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃকণা আকর্ষণ বল বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, কঠিন পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে।
তরল পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে এবং বায়বীয় পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে। আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, কঠিন পদার্থের মধ্যে যেই প্রথম বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। দেখো, কঠিন পদার্থের মধ্যে যেই কণাগুলো আছে এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে দূরত্ব কম। এখন দূরত্ব কম হওয়ার কারণে একটা আরেকটাকে অনেক বেশি বলে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে এই কণাগুলোর দূরত্ব একদমই কম। ঠিক আছে, কারণ এগুলো খুব কাছাকাছি অবস্থান করে আছে বলেই পদার্থটা কঠিন পদার্থ। ঠিক আছে, এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম কঠিন পদার্থের মধ্যে। আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব কি? এই যে কণাগুলোর নিজেদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে আন্তঃআণবিক দূরত্ব বলে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। এরপরে দেখো, চিত্রের মধ্যে দেখো, কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের যেই কণাগুলো আছে এই কণাগুলোর দূরত্ব কঠিন পদার্থের চাইতে কিছুটা বেশি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, বায়বীয় পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। চিত্রের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের মধ্যে যেই কণাগুলো আছে এই কণাগুলা আরো বেশি দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম বৈশিষ্ট্যটা একটু আরেকবার দেখি। কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। তরল পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের চেয়ে বেশি, অর্থাৎ কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেকটাই বেশি। এরপরে বায়বীয় পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এরপরের বৈশিষ্ট্যটা দেখো, আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। আন্তঃকণা আকর্ষণ বল কি? আমরা জানি কণাগুলো নিজেদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। ওই আকর্ষণ বল দ্বারা, অর্থাৎ আকর্ষণ একটা আরেকটাকে অনেক বেশি আকর্ষণ করে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি কখন হবে? যখন তারা কাছাকাছি অবস্থান করবে তখন। তাহলে কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি। এরপরে তরল পদার্থের মধ্যে যেহেতু কণাগুলা কিছুটা দূরত্বে অবস্থান করে, তাহলে তরল পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম হবে। ঠিক আছে, কারণ এদের মধ্যে কণাগুলোর মধ্যে দূরত্ব কিছুটা বেশি হওয়ার কারণে আকর্ষণও কি হবে? কঠিন পদার্থের তুলনায় কিছুটা আকর্ষণ কম হবে। এরপরে বায়বীয় পদার্থের মধ্যে দেখো, আন্তঃকণা আকর্ষণ বল অনেক কম। এটার কারণ হচ্ছে, দেখো, যখনই ধরো আমি একটা চুম্বককে যদি এখানে রাখি আর একটা চুম্বককে যখন এখানে রাখলাম, এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট দেখো, আমি এখানে আরো দুইটা চুম্বক নিলাম, এই চুম্বক দুটাকে আমি আরো কাছাকাছি রাখলাম, ধরো খুব কাছাকাছি রাখলাম। এখন বলো তো, এই দুইটা চুম্বকের মাঝখানের আকর্ষণ বল বেশি হবে নাকি এই দুইটা চুম্বকের মধ্যে আকর্ষণ বল বেশি হবে? নিশ্চয়ই এটা বেশি হবে। ঠিক আছে, এটা বেশি হবে। তার কারণ হচ্ছে তারা খুব কাছাকাছি অবস্থান করে, আর এরা কিছুটা দূরত্বে অবস্থান করার কারণে এদের মধ্যে আকর্ষণ বলটা কি থাকবে? কম থাকবে। সাধারণত দেখো, যেই আমাদের যেই আত্মীয় স্বজন বা হচ্ছে আমরা যেই বন্ধু বা ফ্রেন্ড সার্কেল থাকে, যাদের বাসা বা যারা আমাদের খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে আমাদের বন্ডিংটা খুব ভালো থাকে। ঠিক আছে, তো এই জন্য এই যে কণাগুলো আছে এই কণাগুলো সবচেয়ে কাছে থাকার কারণে আকর্ষণ বল বেশি, কিছুটা দূরত্বে থাকার কারণে আকর্ষণ বল কিছুটা কম, আর অনেক বেশি দূরত্ব থাকার কারণে আকর্ষণ বল অনেক কম থাকে। এরপরে দেখো, চাপ দিলে সংকুচিত হয় না। অর্থাৎ কঠিন পদার্থকে আমি যদি চাপ দিই, তাহলে চাপ দেওয়ার ফলে এরা তেমন একটা সংকুচিত হয় না। যেমন ধরো, এটা একটা কঠিন পদার্থ, এখন এই পদার্থকে আমি যদি চাপ দিই, অর্থাৎ তার উপর প্রেসার ক্রিয়েট করি, তাহলে সে তেমন একটা সংকুচিত হবে না, কারণ এটা কঠিন পদার্থ। ঠিক আছে, তাহলে চাপ দিলে সংকুচিত হয় না। কঠিন পদার্থকে চাপ দিলে সংকুচিত হয় না। এরপরে তরল পদার্থকে চাপ দিলে আয়তন কমে না। অর্থাৎ তরল পদার্থকে আমি যদি চাপ দিই তাহলে কি হবে? অর্থাৎ তুমি পানিকে চাপ দাও, কি হবে? আয়তন কমে যাবে?
কমবে না। আয়তন যতটুকু আছে ততটুকুই থাকবে। তুমি ধরো একটা প্লাস্টিকের কোন একটা জারের মধ্যে তুমি তরল বা কিছু পানি রাখো এবং হচ্ছে বাহিরে থেকে কিছুটা চাপ প্রয়োগ করো, আকার পরিবর্তন হবে কিন্তু এদের আয়তনটা কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে তরল পদার্থকে চাপ দিলে আয়তন কমবে না, হ্রাস পাবে না। এরপরে দেখো বায়বীয় পদার্থকে চাপ দিলে আয়তন অনেক হ্রাস পাবে। এটার কারণ একটু বুঝিয়ে বলি তোমাকে। বায়বীয় মানে হচ্ছে গ্যাসীয় পদার্থ। ধরো গ্যাসকে যখন আমরা চাপ দিব, গ্যাসকে যখন নরমালি চাপ দেওয়া হয় তখন গ্যাসের যে আয়তনটা সেটা কমে যায়। ধরো আমি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ বায়বীয় পদার্থ বা গ্যাস এখানে জমা করলাম। এখন আমি যদি প্রেসার দিয়ে চাপ দিয়ে পাত্রটা যতটুকু ছিল তার চাইতে কমাই নিয়ে আসি, তাহলে ওই গ্যাসগুলো কিন্তু আয়তন সংকুচিত হয়ে যতটুকু ছোট জায়গা আছে, যতটুকু আমি সংকুচিত করে ফেলছি ওই জায়গার মধ্যে ঠিক তত পরিমাণ গ্যাস কিন্তু জমা থাকবে। তার মানে গ্যাসীয় পদার্থকে বা বায়বীয় পদার্থকে আমি যদি চাপ দিই তাহলে কি হবে, আয়তন কমে যাবে। ঠিক আছে, ধরো এই যে এটা একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র নিলাম আমি, এখানে আমি কি করলাম অনেকগুলা গ্যাস রাখলাম। এখন আমি এটাকে চাপ দিয়ে ছোট করে ফেললাম, আয়তন কিছুটা কমাই ফেললাম, বাইরে থেকে চাপ দিলাম, দেওয়ার ফলে পাত্রটা ধরো এতটুকু হয়ে গেল। হয়ে যাওয়ার কারণে কি হবে, এই গ্যাসগুলা এখানে যতগুলো গ্যাস থাকে, ধরো এখানে হচ্ছে 2 লিটার গ্যাস ছিল, এখন পাত্রটা কিন্তু বড় ছিল। এখন ছোট একটা পাত্রের মধ্যে আমি 2 লিটার গ্যাসকে কি করলাম এখানে রাখলাম। দেখো গ্যাসের আয়তন কিন্তু 2 লিটার ঠিক মতোই আছে, জাস্ট এখানে পাত্রটা বড়, আমি পাত্রটাকে সংকুচিত করে ছোট করে ফেললাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বায়বীয় বা গ্যাসীয় পদার্থকে যদি আমি চাপ দিই তাহলে এদের আয়তন কি হবে, কমে যাবে। ঠিক আছে, আয়তন কি হবে, কমে যাবে। গ্যাসের পরিমাণ কিন্তু ঠিক মতোই আছে। আচ্ছা, এরপরে দেখো তাহলে এরপর দেখো তাপ দিলে আয়তন কম বৃদ্ধি পায়। যেমন কঠিন পদার্থকে বা লোহাকে আমরা যখন তাপ দিব কি হয়, লোহা সামান্য কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, তেমন একটা বেশি বৃদ্ধি পাবে না। তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে আয়তন কম বৃদ্ধি পাবে। এরপর দেখো তরল পদার্থকে তাপ দিলে আয়তন কিছুটা বাড়বে। তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে আয়তন কিছুটা আয়তন কম বাড়বে, আর তরল পদার্থকে তাপ দিলে কিছুটা বাড়বে কঠিন পদার্থের তুলনায়। আর গ্যাসীয় পদার্থকে তাপ দিলে আয়তন অনেকটাই কি হবে, বৃদ্ধি পাবে। দেখো গ্যাসীয় পদার্থকে তাপ দিলে মানে তাপ দিলে যে পদার্থের আয়তন বৃদ্ধি পায়, এইটার একটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো এই যে পদার্থের মধ্যে যে কণাগুলো আছে, এই কণাগুলোর যখন নরমাল অবস্থা থাকে তখন এরা স্থির অবস্থায় থাকে। যখনই আমি এদেরকে কি করব, আমি যখন এদেরকে ধরো এখানে অনেকগুলা কণা আছে, এই পদার্থকে আমি যখন কি করব, তাপ দিব, তখন এই যে কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে, এই যে কণাগুলো এগুলো কি করবে, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, মানে এরা গতিপ্রাপ্ত হবে এবং দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করার কারণে কি হবে, এদিক ওদিক ছুটতে থাকবে। এটার কারণ হচ্ছে, তো এখন এই ছোটাছুটি করার কারণ হচ্ছে কি, তাপ দিচ্ছি আমি। যখন এরা ছোটাছুটি বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তখন এদের কি হয়, আয়তনটা বেড়ে যায়। ঠিক আছে, আশা করি তিনটা পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে আলোচনা করছি, আশা করি সবগুলা বৈশিষ্ট্য বুঝতে পারছো। পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে এগুলা। ঠিক আছে, খুব ভালোভাবে ভালো করে পড়ে নিবা। আর আমি তো বুঝিয়ে বলার চেষ্টা করছি, তুমি এগুলা ছবি তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, তখন এটা নোট করতে পারবা, নোট করে পড়লে আশা করি এগুলো বুঝতে পারবা এবং পরীক্ষা আসলেও দিতে পারবা। দেখো পদার্থের যে অবস্থা, এই তিনটা অবস্থার কিছু বিষয় দেখো। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ তরল পদার্থকে যেই পাত্রে রাখা হবে ওই পাত্রের আকার ধারণ করবে। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। এরপরে বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই এবং নির্দিষ্ট কোনো কি নেই, আয়তন নেই। ঠিক আছে, এই চারটা একটু মনে রাখবা।
তাহলে আমাদের পদার্থ এবং পদার্থের অবস্থা এটা নিয়ে আলোচনা করা শেষ। আমরা এই যে কণার গতিতত্ত্ব একটা টপিক আছে, এটাকে সামান্য একটু এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবা। দেখো, এটা একটা পদার্থ, ধরো এটা একটা পদার্থ। পদার্থ আমরা জানি অসংখ্য কণা দ্বারা তৈরি। এই যে অসংখ্য কণা, এখানে অসংখ্য কণা রয়েছে। এখন এই বস্তুটাকে বা এই পদার্থটাকে যদি আমি কি করি, তাপ দিই, তাপ দিলে কি হয়, এই যে কণাগুলো আছে এই কণাগুলো কি হয়, গতিপ্রাপ্ত হয়, মানে এদিক ওদিক ছুটতে থাকে। আর এই যে কণাগুলো আছে, এই কণাগুলোর মাঝখানে যে দূরত্ব আছে আমরা পড়েছি, এই দূরত্বটাকে আন্তঃআণবিক দূরত্ব বলা হয়। আর এই কণাগুলো তাদের নিজেদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে বা এক ধরনের শক্তি কাজ করে, এই শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। ঠিক আছে? তো এখন দেখো, যখনই কি করা হয়, যখন এদেরকে তাপ দেওয়া হয় তখন কণাগুলো কি করে, এদিক ওদিক ছুটতে থাকে। ঠিক আছে? আর এই যে কণাগুলোর যে মাঝখানে বা তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, একে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। এক ধরনের শক্তি কাজ করে, এই শক্তিটাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয় বা আন্তঃআণবিক শক্তি বলা হয়। এই আন্তঃআণবিক শক্তি হয় এবং হচ্ছে গতি শক্তিও বলা হয়। দেখো, এই যে আন্তঃআণবিক শক্তি দিয়ে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের যে অবস্থার ব্যাখ্যা করার যে তত্ত্বটা, এই তত্ত্বকে বলা হয় মূলত কণার গতি তত্ত্ব। ঠিক আছে? তাহলে কণার গতি তত্ত্বটা কি, যে পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে এই কণাগুলোর মধ্যে এক ধরনের শক্তি কাজ করে, এই শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে। ঠিক আছে? এই আন্তঃআণবিক শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্বটা, এই তত্ত্বকে বলা হয় কণার গতিতত্ত্ব। আশা করি কণার গতিতত্ত্ব বিষয়টাও বুঝতে পারছো। এখন আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। তো দেখো, ব্যাপন কাকে বলে? ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ব্যাপনের শাব্দিক অর্থ বা ব্যাপন আমরা এক কথায় বুঝি যে ছড়িয়ে পড়া। ব্যাপনের যে সংজ্ঞাটা, এটা আমরা একটু খেয়াল করলে কি দেখা যায়, দেখো, যে প্রক্রিয়ায়, ব্যাপন মানে যে প্রক্রিয়ায় কঠিন, তরল ও বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ে। ব্যাপন মানে হচ্ছে কি, দুটো শব্দ মনে রাখবে এখানে, স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে সমভাবে। ঠিক আছে? ব্যাপন মানে হচ্ছে যেই প্রক্রিয়ায় কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে, আর সমভাবে মানে হচ্ছে সমানভাবে। তাহলে যে প্রক্রিয়ায় যে কোনো ধরনের পদার্থ, সেটা কঠিন, তরল অথবা বায়বীয়, নিজে নিজে সমানভাবে যদি ছড়িয়ে পড়ে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো, কোনো একটা রুমে আমি একটু সুগন্ধি ইউজ করছি, সুগন্ধি হাতের মধ্যে ইউজ করছি, এখানে কিছু সুগন্ধি দিলাম। কিছুক্ষণের মধ্যেই এই সুগন্ধির যেই কণাগুলো আছে বা যে অণুগুলো আছে, এগুলো পুরো রুমে সমানভাবে ছড়িয়ে পড়বে নিজে নিজে। ঠিক আছে? তাহলে সুগন্ধি যখন আমরা রুমের এক কোণে ইউজ করি, কি হয়, কিছুক্ষণের মধ্যেই পুরো রুমটা সুগন্ধিতে ভরে যায়। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপনের একটা উদাহরণ। দেখো, ব্যাপনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে। দেখো, ব্যাপন, এই যে সুগন্ধি ইউজ করলাম, এই সুগন্ধির যেই কণাগুলো আছে, যে অণুগুলো আছে, এই অণুগুলো কি হয়, ব্যাপিত হয়, ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার যে বা ব্যাপিত হতে বা ছড়িয়ে পড়তে যদি সময় বেশি লাগে, তাহলে ব্যাপনের হার সেখানে কম। ঠিক আছে? অর্থাৎ যদি ছড়িয়ে পড়তে সময় বেশি নেয়, তাহলে ব্যাপিত হওয়ার বা ব্যাপনের হার কি হবে, কম হবে। তাহলে আমরা ব্যাপনের মধ্য থেকে একটা ইনফরমেশন জানলাম যে ব্যাপনের ব্যাপন যদি ছড়িয়ে পড়তে কি হয়, সময় বেশি নেয়, তখন সেখানে ব্যাপনের হার কি হবে। তাহলে ব্যাপন থেকে আমরা প্রথমে জানতে পারলাম যে ছড়িয়ে পড়তে বা কোন একটা পদার্থের যে অণুগুলো আছে, এই অণুগুলো ছড়িয়ে পড়তে যদি সময় বেশি নেয়, তাহলে ওই পদার্থের ব্যাপনের হার কম হবে। আর ছড়িয়ে পড়তে যদি সময় কম লাগে, কম প্রয়োজন হয় বা কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেখানে ব্যাপনের হার বেশি। অর্থাৎ ব্যাপিত হতে সময় বেশি লাগলে ব্যাপনের হার
কম হবে, আর ব্যাপিত হতে সময় কম লাগলে ব্যাপনের হার কি হবে? বেশি হবে। এরপরে দেখো তাপ প্রয়োগে ব্যাপনের হার বৃদ্ধি পায়। তাপ প্রয়োগ করলে ব্যাপনের হার কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কিভাবে? দেখো তাপ প্রয়োগের এরপরে দেখো তাপ প্রয়োগে ব্যাপনের হার বৃদ্ধি হবে। অর্থাৎ আমি যদি এই যে ব্যাপন প্রক্রিয়াটা আছে এটাকে কোন একটা পরীক্ষার মাধ্যমে দেখতে চাই, তাহলে আমি যদি কি করি? তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা বৃদ্ধি করে দিই, তাহলে ব্যাপনের হারটা কি হবে? বাড়বে, মানে দ্রুত ছড়িয়ে পড়বে। দেখো আমি দুইটা পাত্র নিলাম, একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি আর একটা পাত্রের মধ্যে গরম পানি। দুইটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম, অর্থাৎ যেটা হচ্ছে গোলাপি বর্ণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। এই ঠান্ডা পানির মধ্যে যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলো দিয়েছি সেগুলো ছড়িয়ে পড়তে, অর্থাৎ পুরো পানির মধ্যে দ্রবীভূত হতে বা ছড়িয়ে পড়তে অনেক সময় লাগবে। ঠিক আছে, দেখো এখানে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলো পাত্রের তলায় এখনো পড়ে আছে, এখনো ব্যাপিত হয় নাই, মানে ছড়িয়ে পড়ে নাই। কিন্তু যেখানে গরম আমি গরম পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি, সেখানে কি হচ্ছে? সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, এটা হচ্ছে পুরো পানিকে কি করছে? বর্ণ চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এই গরম পানির মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, মানে দ্রবীভূত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ ধারণ করে ফেলছে। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বুঝতে পারি? এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে তাপ প্রয়োগ করলে ব্যাপনের হার কি হবে? বৃদ্ধি পাবে। এমসিকিউতে আসতে পারে, তাপ প্রয়োগের ফলে ব্যাপনের হার বৃদ্ধি পাবে নাকি কমবে? ছড়িয়ে পড়তে সময় বেশি হলে ব্যাপনের হার কম, ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ব্যাপনের হার কি হবে? বেশি হবে। তাপ প্রয়োগে ব্যাপনের হার বৃদ্ধি পাবে। এগুলা এমসিকিউতে আসবে, এগুলো মনে রাখবা। এরপরে দেখো আণবিক ভর, মানে কোন পদার্থের আণবিক ভর যদি বেশি হয় ওই পদার্থের ব্যাপনের হার কম হবে। আণবিক ভর যদি কোনো পদার্থের কম হয় তাহলে ওই পদার্থের ব্যাপনের হার বেশি হবে। দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। আমি একটা সরু কাঁচ নল নিলাম, যেই নলের এই প্রান্ত আর এই প্রান্ত হচ্ছে, এই প্রান্তটাকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করছি? অ্যাসিডের মধ্যে এই তুলাকে ভিজিয়ে এই মুখটা বন্ধ করলাম তুলা দিয়ে। আর এই মুখটা আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তুলাটা ভিজিয়ে এই মুখটা কি করলাম? বন্ধ করলাম। অর্থাৎ কাঁচ নলের এই মুখটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভিজিয়ে এই মুখটা বন্ধ করে রাখলাম, আর এই মুখটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিজিয়ে তুলা দিয়ে এই মুখটা বন্ধ করলাম। এখন দেখো ব্যাপারটা কি করবে? এই হাইড্রোক্লোরিক গ্যাসগুলা এখান থেকে কি হবে? এই তুলা থেকে কাঁচ নলের মধ্যে ছড়িয়ে পড়তে থাকবে, মানে ব্যাপিত হবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেম কাজ করবে, গ্যাসগুলো কি হবে? বের হয়ে ছড়িয়ে পড়তে থাকবে, অর্থাৎ ব্যাপিত হবে। এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35 গ্রাম। এই আণবিক ভর বের করা এগুলো তোমরা সামনের অধ্যায়গুলোতে পড়তে পারবা। এখন আপাতত এতটুকু বুঝে নাও যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35। এখন দেখো যখন আমি এই তুলা দিয়ে কি করলাম? এভাবে রাখলাম, তখন এদিক থেকে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসগুলো ব্যাপিত হতে থাকবে, ছড়িয়ে পড়তে থাকবে, আর এদিক থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গ্যাসগুলো ছড়িয়ে পড়তে থাকবে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডও আসতে থাকবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এদিকেও আসতে থাকবে, অর্থাৎ ব্যাপিত হতে থাকবে। হওয়ার পরে একই সময় এই যে মাঝখান বরাবর কিন্তু কি হওয়ার কথা? মাঝখান বরাবর এসে মিলিত হওয়ার কথা, অর্থাৎ এই জায়গায় বিক্রিয়া হওয়ার কথা। দুইটা গ্যাস যখন ব্যাপিত হয়ে এদিকে আসবে, হাইড্রোক্লোরিক গ্যাস এদিকে আসবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এদিকে আসবে, তখন মাঝখান বরাবর একসাথে হয়ে সেখানে বিক্রিয়া হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিছু সময়ে মানে সামান্য কিছু পরিমাণ কি হয়েছে? ছড়িয়ে পড়ছে, মানে ছড়িয়ে পড়ে এতটুকু আসছে। ঠিক ওই সময়ে একই সময়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছড়িয়ে ঠিক এতটুকু চলে আসছে, মানে অনেক বেশি ছড়িয়ে গেছে। এই যে আমরা এখানে লিখছি যে আণবিক ভর যদি বেশি হয় ব্যাপনের হার কি হবে? কম হবে। আর আণবিক ভর যদি কম হয় ব্যাপনের হার বেশি হবে। এখন দেখো একটু পরে কি হলো? এখান থেকে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দোয়া উৎপন্ন হলো।
ঠিক আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই জায়গার মধ্যে কি করছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করছে। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বুঝছি, কি বোঝা গেল এখান থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খুব কম ব্যাপিত হয়েছে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অনেক বেশি ব্যাপিত হয়েছে। দুইটা যখন এখানে একসাথে হয়েছে তখন বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করছে। ঠিক আছে, কারণ কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপিত হওয়ার বা ছড়িয়ে পড়তে কেন সময় বেশি নিছে, কারণ তার আণবিক ভর বেশি। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছড়িয়ে পড়তে কম সময় নিছে কেন, কারণ তার আণবিক ভর হচ্ছে কম। ঠিক আছে, তো আণবিক ভর যখন বেশি হবে তখন ওই পদার্থের ব্যাপনের হার কি হবে, কম হবে, মানে ছড়িয়ে পড়তে কম সময় নেবে। আর যেই পদার্থের আণবিক ভর কম হবে ওই পদার্থটা ছড়িয়ে পড়তে, যেমন একটা উদাহরণ ধরো, একজন খুব হেলদি মানুষ বা স্বাস্থ্যবান মানুষ আর একজন চিকন একজন মানুষ। ঠিক আছে, দুইজন মানুষকে যখন তুমি দৌড় প্রতিযোগিতা করতে দাও তখন কি হবে, যার স্বাস্থ্য কম বা যে চিকন সে হচ্ছে অনেক দূরে চলে যেতে পারবে, আর যে স্বাস্থ্যবান মানুষ ওই মানুষটা কি হবে, সামান্য কিছু দূর যেতে পারবে, এরপর সে কি হবে, টায়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, বা চিকন মানুষ থেকে কম দূরত্ব যাইতে পারবে। এখান থেকে আমরা বুঝতে পারি কি, যার ভর বেশি তার কি হবে, সে কম দূরত্ব দৌড়াইতে পারবে, যার ভর কম সে অনেক বেশি দূরত্ব দৌড়াইতে পারবে। ঠিক তেমনি ভাবে যেই পদার্থের আণবিক ভর কি হবে, বেশি হবে, ওই পদার্থটা ছড়িয়ে পড়তে কম সময় নেবে, অর্থাৎ তার ব্যাপনের হার কি হবে, কম হবে। যার আণবিক ভর কম হবে ওই পদার্থের ব্যাপনের হার কি হবে, বেশি হবে। আচ্ছা, আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছো। তাহলে আমাদের ব্যাপনটাও আলোচনা করা শেষ। এবার আমরা নিঃসরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, নিঃসরণ হচ্ছে সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। ঠিক আছে, নিঃসরণ মানে হচ্ছে সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া, এটা হচ্ছে নিঃসরণ। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই আমি। ধরো আমরা কি করি, আমরা যখন কোনো একটা সিলিন্ডারের বোতলকে কি করব, ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডারের বোতল, সিলিন্ডারের বোতলের ভিতরে কি থাকে, অনেকগুলো গ্যাস থাকে, এখানে অনেক বেশি চাপ থাকে। ঠিক আছে, এখন যখন আমি এই সিলিন্ডারের মুখটা খুলে দিব তখন কি হবে, সিলিন্ডারের বোতলের মধ্যে অনেক বেশি পরিমাণ চাপ আর বাহিরের যে বাইরের পরিবেশের চাপ কম। তাহলে এই উচ্চ চাপের স্থান থেকে গ্যাসগুলো সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে আসবে নিম্ন চাপের স্থানে। ঠিক আছে, দেখো আমি একটু বলি, গ্যাসের সিলিন্ডারের ভিতরে যেহেতু জায়গা কম সেহেতু এখানে অনেক বেশি পরিমাণ চাপ বেশি এখানে, আর বাহিরের পরিবেশের মধ্যে চাপ কম। যখন আমি সিলিন্ডারের মুখটা খুলে দিব তখন ভিতরের উচ্চ চাপের যেই গ্যাসগুলো আছে, এই উচ্চ চাপের জায়গার যে গ্যাসগুলা এই সিলিন্ডারের সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে আসবে নিম্ন চাপের বাহিরের পরিবেশে, নিম্ন চাপের জায়গায় এখানে কি হবে, সজোরে বেরিয়ে আসবে। এটা হচ্ছে নিঃসরণ। কারণ নিঃসরণ কি, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা দেখো একটা প্রশ্ন আসতে পারে যে সিলিন্ডারের মুখ যখন খুলে দেওয়া হয় তখন কি ব্যাপন ঘটবে, মানে ব্যাপন হবে আগে নাকি নিঃসরণ হবে? নিশ্চয়ই আগে নিঃসরণ হবে, কারণ উচ্চ চাপের স্থান থেকে গ্যাসগুলো সজোরে বেরিয়ে আসবে নিম্ন চাপের জায়গায়, এরপরে ওই গ্যাসগুলা বাহিরের পরিবেশে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা জানি ছড়িয়ে পড়া মানে হচ্ছে ব্যাপন, আর সজোরে বেরিয়ে আসাটা হচ্ছে কি
সজোরে বেরিয়ে আসা পর্যন্ত ব্যাপারটা হচ্ছে নিঃসরণ, আর বেরিয়ে আসার পরের কাজটা কি ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে পড়াটা হচ্ছে কি ব্যাপন। আর এই ব্যাপনের মধ্যে কি হবে, ব্যাপনের মধ্যে কিন্তু তাপের প্রভাব আছে, আমরা জানি ব্যাপন তাপ দিলে হচ্ছে ব্যাপনের হার বাড়ে, ঠিক আছে। আর নিঃসরণের মধ্যেও কিন্তু কি আছে, তাপের প্রভাব আছে। আচ্ছা, আর ব্যাপনের মধ্যে কোনো চাপের প্রভাব নেই, নিঃসরণের মধ্যে চাপের প্রভাব আছে। তাহলে আমরা লিখতে পারি যে ব্যাপন আর হচ্ছে নিঃসরণ। ব্যাপনের মধ্যে কি হবে, ব্যাপনের মধ্যে তাপের প্রভাব আছে, নিঃসরণের মধ্যেও তাপের প্রভাব আছে। ব্যাপনের চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণে চাপের প্রভাব আছে, ঠিক আছে। তাপের প্রভাব আছে ব্যাপনে, নিঃসরণেও তাপের প্রভাব আছে। চাপের প্রভাব নেই, চাপের প্রভাব আছে, ঠিক আছে। তাহলে ব্যাপন আর নিঃসরণটা আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা মোম নিয়ে আলোচনা করি, ঠিক আছে। দেখো, মোম হচ্ছে মূলত হাইড্রোকার্বন জাতীয় পদার্থ, অর্থাৎ যে পদার্থের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকে, ঠিক আছে। তাহলে মোম হচ্ছে হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। মোমকে যখন আমি জ্বালাবো তখন কি হয়, আমরা সাধারণত মোম যখন আমরা ইউজ করি তখন আমরা দেখতে পাই যে মোম জ্বলার পরে কিছু পরিমাণ গলিত মোম এইভাবে এখানে জমা হয়, আর এগুলো হচ্ছে কি হয়, এভাবে নিচে পড়তে থাকে, পড়ার পর একটা সময় কি হয়, এগুলো আবার কঠিন হয়ে নিচে পড়ে, ঠিক আছে, বা এভাবে থেকে যায়। তাহলে দেখো, মোমের তিনটা অবস্থা আছে, মোমের তিনটা অবস্থা। যখন আমরা মোম জ্বালাই তখন এই মোমের তিনটা অবস্থায় আমরা দেখতে পাই। দেখো, প্রথমে এটা তো হচ্ছে মোম, কঠিন অবস্থা। এটা যখন মোমকে জ্বালানো হয় তখন কিছু পরিমাণ মোম এখানে তরল অবস্থায় জমা হয়ে থাকে, এটা হচ্ছে তার তরল অবস্থা। এরপরে বাকিটা কি হয়, দেখো মোমকে যখন আমরা জ্বালাবো তখন কি হয়, বাতাসের যে পরিবেশের বা বাতাসের যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে কি করে বিক্রিয়া করে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, ঠিক আছে, এবং এখানে জলীয় বাষ্প তৈরি করে, এটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে মোমের এই যে জলীয় বাষ্প, এটা হচ্ছে তার বায়বীয় অবস্থা, আর সাথে হচ্ছে আলো এবং তাপ তৈরি করে, তাপ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে মোমের তিনটে অবস্থা একই সাথে আমরা যখন মোমকে জ্বালাবো তখন দেখতে পাবো। এটা হচ্ছে মোমের কঠিন অবস্থা, আর মোমকে যখন জ্বালানো হয় এটা হচ্ছে তার তরল অবস্থা, গলিত মোমগুলা। আর যখন সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন সে কি করে, জলীয় বাষ্প উৎপন্ন করে বা জলীয় বাষ্প তৈরি করে, তখন এটা হচ্ছে মোমের বায়বীয় অবস্থা। আর মোম হচ্ছে হাইড্রোকার্বন জাতীয় পদার্থ, ঠিক আছে। মোমের বিক্রিয়াটা মনে রাখবা। আর মোম সম্পর্কে যেগুলো বলছি, যে মোমের তিনটা অবস্থা, এগুলা মনে রাখবা, তাহলে মোম এর ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারবা। আশা করি এটা বুঝতে পারছো, এটা অবশ্যই কঠিন কিছু না। এরপরে দেখো, গলন এবং হচ্ছে স্ফুটন, এটা নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। একটু মুছে নিই। এখন আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলন এবং স্ফুটন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, গলন মানে হচ্ছে কি, গলে যাওয়া। তো নরমালি কি গলে, আমরা জানি বরফ গলে, বরফ গলে কি হয়, পানি হয়। যেমন দেখো, গলন মানে হচ্ছে কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থ তৈরি হবে তখন এই প্রসেসটাকে গলন বলা হয়। যেমন আমরা যদি বরফকে কি করি, তাপ দিই, তাহলে কি তৈরি হয়, বরফ থেকে পানি তৈরি হয়, ঠিক আছে। তাহলে গলন মানে হচ্ছে কোনো কিছু গলে যাওয়া, কঠিন থেকে তরলে পরিণত হওয়া। এখন গলনের সাথে আরেকটা শব্দ আছে, গলনাঙ্ক। গলনাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরল পদার্থে পরিণত হয়, তাহলে ওই তাপমাত্রাটাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়, ঠিক আছে। যেই তাপ এক বায়ুমণ্ডলীয় চাপ থাকতে হবে, মানে এমন একটা এমন একটা পরিবেশ থাকতে হবে যে পরিবেশের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এক বায়ুমণ্ডলীয় চাপে যদি
যেই তাপমাত্রায় কোনো পদার্থকে আমরা কি করি, তরলে পরিণত করি, তাহলে ওই তাপমাত্রাটাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। যেমন আমরা যদি বরফকে কি করি, এক বায়ুমণ্ডলীয় চাপে রেখে তাপ দিই, মানে 0°C তাপমাত্রায় নিয়ে আসতে পারি, তাহলে বরফগুলো কি হবে, তরলে পরিণত হবে, মানে বরফ পানি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো স্ফুটন। স্ফুটন মানে ফোটা, ফুটে যাওয়া, জলীয় বাষ্পে পরিণত হওয়া। স্ফুটন মানে হচ্ছে তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হওয়া, যেমন পানি থেকে জলীয় বাষ্প তৈরি হওয়া। আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হবে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হবে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হবে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হবে। যেমন আমরা যদি কি করি, আমরা যদি পানিকে 100°C তাপমাত্রায় তাপ দিই, তাহলে কি হয়, পানি ফুটে যায়, পানি জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, আর পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। ঠিক আছে, এই দুটা মনে রাখবা। আশা করি গলন এবং স্ফুটন আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো, এই চিত্রটা তোমাদের বইতে দেওয়া আছে। ঠিক আছে, যখন এটা হচ্ছে কি যে একটা এটা হচ্ছে বরফ যখন কি হয়, গলে তরলে পরিণত হয়, এবং হচ্ছে মানে গলন থেকে স্ফুটনাঙ্ক, মানে গলন থেকে স্ফুটন। ঠিক আছে, দেখো এখানে আমি যে চিত্রটা অঙ্কন করছি, এই চিত্রের মধ্যে এখানে তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে, 20° দেওয়া আছে, অর্থাৎ যে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, দেখো এই রেখাটা একটু ভালো করে খেয়াল করো। যখন -20°C থেকে -20°C থেকে 0°C পর্যন্ত আসছে, তখন সময়ে বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে, -20 থেকে 0°C আসছে। এই বিন্দুটা আমি হচ্ছে নাম দিয়ে দিই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। ঠিক আছে, দেখো এ থেকে এখান থেকে মানে শূন্য মূল বিন্দু থেকে বা শূন্য বিন্দু থেকে এই পর্যন্ত এই রেখাটা কি বোঝায়, এটা দ্বারা এটা মানে হচ্ছে সময় বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রাও বাড়তেছে। ঠিক আছে, -20°C মানে যখন বরফকে আমরা তাপ দিব, ধরো একটা বরফ -20°C তাপমাত্রায় আছে, এখন এটাকে আমি যখন তাপ দিব তখন কি ঘটে, তাপমাত্রা বাড়তে থাকে, মানে -20° থেকে বাড়তে বাড়তে -15, তারপরে -10, এভাবে আস্তে আস্তে 0°C তাপমাত্রা পর্যন্ত আসে। যখনই 0°C তাপমাত্রায় আসে তখন বরফ কি হয়, তরলে পরিণত হয়। ঠিক আছে, এই যে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে এ থেকে বি পর্যন্ত, এইখানে সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। খেয়াল করছো, এই যে এ থেকে বি বিন্দুতে এই রেখার মধ্যে এতটুকু পয়েন্টের মধ্যে সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। এটার কারণ হচ্ছে বরফকে যখন তাপ দেওয়া হবে তখন বরফ 0°C তাপমাত্রা পর্যন্ত যখন আসবে তখন এইখানে আসার পরে বরফ কি হবে, তরলে পরিণত হবে। এখন দেখো বরফকে যখন গলায় 0°তে নিয়ে আসবো তখন এই জায়গার মধ্যে বরফের একদম প্রত্যেকটা কণা 0°তে আসবে। হ্যাঁ, দেখো এখানে আসলে বরফকে আমরা যখন তাপ দিব তখন কিন্তু বরফ সাথে সাথে কি হয় না, তরল হয় না। এই পয়েন্টের মধ্যে আসার পরে 0°তে আসার পরে সে কিছুক্ষণ সময় নেয়। ওই সময়ের মধ্যে সে কি করে না, তাপমাত্রা বৃদ্ধি করে না, শুধুমাত্র কি করে সে বরফের প্রত্যেকটা কণা কি হয় 0° পর্যন্ত কি হয় 0°তে চলে আসে। তাহলে এই পয়েন্টের মধ্যে তাপমাত্রা বাড়ে না, শুধুমাত্র কি হয়, সময় বৃদ্ধি পায়। এরপর দেখো এই যে এইখানে এ থেকে বি বিন্দু, এটার নাম হচ্ছে, এই বিন্দুতে কি হয়, এখানে বরফ গলে তরলে পরিণত হয়, এই রেখাটাকে বলা হয় বরফ গলনের রেখা। বরফ গলনের রেখা। এরপরে 0°তে আসার পরে যখন সবগুলা বরফ তরলে পরিণত হয়ে যায় তখন আবার সে কি করে, তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা যখন আবার বাড়তে থাকে মানে বরফ ওই তরলটাকে আমরা যখন কি করব, তাপ দিতে থাকবো,
তখন কি হবে 0 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে আবার যখন 100 ডিগ্রিতে আসবে তখন আবার সে কি করবে, আর তাপমাত্রা বাড়াবে না। তখন এই সি থেকে যে ডি বিন্দু, এই যে রেখাটা, এই রেখার মধ্যে তখন সে কি করবে না, তাপমাত্রা বৃদ্ধি করবে না। কারণ হচ্ছে সে যখন জলীয় বাষ্পে পরিণত হবে তখন কিছুক্ষণ সে সময় নেবে। এই সময়ের মধ্যে তার প্রত্যেকটা কণাকে সে কি করবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তখন আবার কি হবে, সে ওই তার তরল যে ফানেগুলো আছে এই ফানেগুলাকে তখন সে কি করবে, বাষ্পে পরিণত করতে শুরু করবে। তখন এই যে সি এবং ডি যে রেখাটা আছে এই রেখা হচ্ছে স্ফুটনাঙ্কের। এখন যে সি থেকে ডি পর্যন্ত যে রেখাটা, এটা হচ্ছে ফানির বাষ্প রেখা। ঠিক আছে, এতটুকু সময়ের মধ্যে কি হয়, এতটুকু সময়ের মধ্যে পানি কি করে, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয়। মানে সবগুলা পানির কণাকে সে কি করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে। করার পরে যখন সবগুলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় তখনই সে কি করে, বাষ্পে পরিণত করে। ঠিক আছে, তাহলে এই রেখাটার মধ্যেই মূলত কি দেখানো হয়েছে, যে একটা বরফকে যখন আমরা কি করব, তাপ দিতে থাকবো, এটা মানে একদম জলীয় বাষ্প বা বায়বীয় পদার্থে পরিণত হওয়া পর্যন্ত বিষয়টা কিরকম থাকে এই চিত্রের মধ্যে এটা দেখানো হয়েছে। যখন এখান এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এখানে কি হয়, তাপমাত্রাও বাড়ে, সময়ও বাড়ে, সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়ে। কিন্তু যখন 0 ডিগ্রিতে চলে আসে তখন কি হয়, তখন তাপমাত্রা বাড়ে না, তখন বরফ কি করে, কিছুক্ষণ সময় নেয়। সময় নিয়ে সে কি করে, সবগুলা তার সবগুলা কণাকে তরলে পরিণত করে। বি থেকে আবার যখন সে 0 ডিগ্রিতে সবগুলা বরফের প্রত্যেকটা কণা কি হয়, তরলে পরিণত হয়ে যায়, তখন সে কি করে, আবার তাপমাত্রা শোষণ করতে থাকে। যখন তাপমাত্রা শোষণ করতে করতে যখন 100 ডিগ্রিতে চলে আসে তখন কি হয়, তখন আবার সে কি করে, মানে বাষ্প হওয়ার জন্য, মানে বায়বীয় পদার্থে পরিণত হওয়ার জন্য আবার সে কিছুক্ষণ কি করে, সময় নেয়। এই সময়ের মধ্যে সে কি করে, এই সময়ের মধ্যে সে প্রত্যেকটা কণাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ দেয়, তাপ শোষণ করে। এরপরে যখন সবগুলা কণা, পানির সবগুলা কণা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শোষণ করে, এরপর সে কি করে, বাষ্পে পরিণত হতে শুরু করে। মানে 100 ডিগ্রির তাপমাত্রা যখন বেশি হয়, 105, এখন 140 দেখো এখানে, তাহলে 140 ডিগ্রি মানে 100-র উপরে যখন চলে যায় তখন সে কি হয়, জলীয় বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে দেখো, এইখানে যেমন এই জায়গার মধ্যে যে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে না, সময়ের সাথে সাথে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এই যে অবস্থা, এই অবস্থাকে সুপ্ত অবস্থা বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, এটাকে সুপ্ত অবস্থা বলা হয়। এই অবস্থাটাকে কি বলা হয়, সুপ্ত অবস্থা বলা হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। দেখো এখন এটা হচ্ছে বরফ থেকে কিভাবে জলীয় বাষ্পে পরিণত হওয়ার যেই এই রেখাটা আর কি, যে চিত্রটা, যে গ্রাফ, এটা আরেকটা চিত্র আছে তোমাদের এখানে, যে জলীয় বাষ্প থেকে মানে 140 থেকে তাপমাত্রা, অর্থাৎ জলীয় বাষ্পগুলোকে যখন আমরা কি করব, আবার তাপমাত্রা কমিয়ে আবার কি করব, বরফে পরিণত করব। ওই ওই আরেকটা রেখা আছে, ওইরকম আরেকটা রেখা আছে, আমরা এটা অঙ্কন করি। দেখো এটা হচ্ছে এরকম, যে 140 থেকে যখন 100 ডিগ্রি পর্যন্ত আসে, ঠিক আছে, তখন কি হয়, তখন সময়ের সাথে সাথে তাপমাত্রা, মানে জলীয় বাষ্পগুলো যে তরলগুলোকে জলীয় বাষ্প হয়ে গেছে, জলীয় বাষ্পগুলোকে আমরা যখন আবার শীতলীকরণের মাধ্যমে তাপমাত্রা কমিয়ে আবার যখন বরফে পরিণত করব তখন কিভাবে হয় দেখো, 140 থেকে যখন কি হয়, তাপমাত্রা কমাতে থাকি তখন 100 ডিগ্রি পর্যন্ত আসে। যখনই 100 ডিগ্রি পর্যন্ত আসে তখন আবার কিছুক্ষণ সে কি করে, সময় নেয়। এরপরে এরপরে আবার কি করে, আবার সে 100 ডিগ্রি পর্যন্ত, 100 ডিগ্রি সেলসিয়াসের আসি যখন সে কি করে, কিছুক্ষণ সময় নেয়। সময় নেওয়ার পরে আবার সে যখন 0 ডিগ্রিতে আসে তখন আবার কিছুক্ষণ সময় নেয়, তখন এরপরে একদমই সে কি করে, -20 ডিগ্রিতে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই অবস্থার মধ্যে পানি কি অবস্থা থাকে, এই অবস্থা হচ্ছে জলীয় বাষ্প। এতটুকুর মধ্যে যখন সে কি করে থাকে তখন এটা জলীয় বাষ্প অবস্থায় থাকে। ঠিক আছে, আর এতটুকু হচ্ছে, এটা হচ্ছে কি তরল। ঠিক আছে, এতটুকুর মধ্যে সে তরল থাকে, আর এটা হচ্ছে এতটুকুর মধ্যে সে কি থাকে, বরফ থাকে।
ঠিক আছে, অর্থাৎ আগের চিত্রটার যে উল্টা চিত্রটা। অর্থাৎ যখন আমরা বরফকে তাপ দিয়ে যখন জলীয় বাষ্পে পরিণত করব, ওই জলীয় বাষ্পটাকে আবার তাপমাত্রা কমিয়ে আমরা আবার কি করব, বরফে পরিণত করব। তাহলে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমতে কমতে যখন 100 ডিগ্রিতে আসে, তখন সবগুলা ফানে কি করে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করার জন্য কিছুক্ষণ সময় নেয়, তখন তাপমাত্রা কমায় না। এরপর আবার যখন সবগুলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শোষণ করে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন সে কি করে, আবার তাপমাত্রা কমাতে থাকে। এরপরে এখানে আসার পরে সে যখন 0 ডিগ্রিতে আসে, এখন 0 ডিগ্রি থেকে মানে তরল থেকে যখন সে বরফে পরিণত হবে, তখন আবার কিছুক্ষণ সময় নেবে। তো ওই সময়ের মধ্যে তাপমাত্রা সে কমাবে না, ঠিক আছে। এরপরে যখন সে 0 ডিগ্রিতে চলে আসবে, তখন সে কি করবে, বরফে পরিণত হবে। আশা করি এই দুইটা গ্রাফ, একটা হচ্ছে বরফ থেকে জলীয় বাষ্পে পরিণত করা, আর একটা হচ্ছে জলীয় বাষ্প থেকে তাপমাত্রা কমিয়ে আবার বরফে পরিণত করা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা ফাতন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ফাতন হচ্ছে ফাতন হচ্ছে বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন, অর্থাৎ যে প্রক্রিয়ায় বাষ্পীভবন হয় এবং ঘনীভবনও হয়, টোটাল যে প্রক্রিয়াটা, প্রসেসটা, ওটাকে ফাতন প্রক্রিয়া বলা হয়। ফাতন প্রক্রিয়া মানে হচ্ছে কোন পদার্থকে যদি প্রথমে দেখো, বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত করা, এটাকে বলা হয় বাষ্পীভবন। আর বাষ্প থেকে আবার তাপমাত্রা কমিয়ে শীতলীকরণের মাধ্যমে যদি তরলে পরিণত করা হয়, এটা হচ্ছে ঘনীভবন, ঠিক আছে। তাহলে ফাতনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে, যে প্রক্রিয়ায় তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং ওই বাষ্পকে পুনরায় তাপমাত্রা কমিয়ে তরলে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে ফাতন প্রক্রিয়া বলা হয়, বা সেই প্রক্রিয়াকে ফাতন বলে। দেখো, ফাতন হচ্ছে যে প্রক্রিয়ায় তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং ওই বাষ্পকে পুনরায় তাপমাত্রা কমিয়ে তরলে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ফাতন প্রক্রিয়া। তাহলে ফাতন মানে হচ্ছে একবার তরল থেকে বাষ্পে পরিণত হবে, আরেকবার বাষ্পকে তাপমাত্রা কমিয়ে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা হবে। পুরো প্রসেসটাকে কি বলা হয়, ফাতন প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব আজকে আমাদের ক্লাসের সর্বশেষ টপিক। এরপরে আমরা আশা করি ক্লাসটা শেষ করতে পারবো। দেখো, ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কঠিন থেকে সরাসরি, দেখো ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া। মানে তাপ দিলে যেই পদার্থ, মানে তাপ দিলে যদি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। যেই প্রক্রিয়ায় কঠিন পদার্থ তাপমাত্রা শোষণ করে, তাপমাত্রা গ্রহণ করে সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে ঊর্ধ্বপাতন হচ্ছে কি, তাপমাত্রা দিলে কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এরপর দেখো ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো, যেই পদার্থগুলোকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো, যে পদার্থগুলোকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে
সরাসরি বাষ্পে পরিণত হয়, ওই পদার্থগুলো হচ্ছে কি ওই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো? যেই পদার্থগুলোকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই ধরনের পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। এই ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে কি কি আছে? এক নম্বরে আছে নিশাদল, নিশাদল অর্থাৎ NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। দুই নম্বর ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে ঠিক আছে। এরপরে আছে তারপরে এরপর হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, এগুলো এমসিকিউতে আসবে, মনে রাখবা। তাহলে দেখো আমি পুরা পাতন এবং হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ বা ঊর্ধ্বপাতনটা একটু আরেকবার ক্লিয়ার করি। পাতন হচ্ছে বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। তরল থেকে যখন বাষ্পে পরিণত করা হবে, ওই বাষ্পকে আবার তাপমাত্রা কমিয়ে শীতলীকরণের মাধ্যমে যদি আবার তরলে পরিণত করা হয়, তাহলে এই পুরো প্রসেসটাকে বলা হয় পাতন প্রক্রিয়া। এরপর আসে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া, ঠিক আছে। অর্থাৎ যেই সকল পদার্থগুলোকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রা ওই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে আছে নিশাদল, কর্ফুর, ন্যাপথলিন, আয়োডিন এবং কঠিন কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই পদার্থগুলোকে তাপ দিলে এরা কি করে? তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো আমরা মোটামুটি 10টা টপিক আজকে আলোচনা করলাম ক্লাসে। এই দ্বিতীয় চ্যাপ্টারে এই 10টা টপিক নিয়েই মূলত দ্বিতীয় চ্যাপ্টারটা, আর আমরা প্রত্যেকটা টপিক আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এর মধ্য থেকে যদি কোনো টপিক তোমরা বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাবে, ঠিক আছে।